প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের নাশকতার চেষ্টা রুখে দেওয়ার দাবি পুলিশের, শতাধিক নেতাকর্মী আটক, সতর্ক অবস্থান। নাশকতা চেষ্টার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিএনপি ও সহযোগীদের বিক্ষোভ, চক্রান্ত রুখে দিতে মাঠে থাকার প্রত্যয়। টানা বৃষ্টি উজানের ঢলে সুনামগঞ্জে সহ 5 জেলায় বন্যার শঙ্কা, বাড়িঘরে ঢুকছে পানি, তিস্তাপাড়ে তীব্র নদী ভাঙন। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 2 সপ্তাহে 64 জনকে পুষিন চেষ্টা ভারতের, রাতের অন্ধকারে এমন চেষ্টা চালায় বিএসএফ। এবং উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি 7 দিনের প্রতিবেদন দেওয়ার নির্দেশ। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে। দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে পুরো খবর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার চেষ্টা ছিল আওয়ামী লীগের, তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় তা নস্যাৎ হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। এদিকে নাশকতার চেষ্টার অভিযোগে সারা দেশের শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অতৎপরতা ঠেকাতে ঢাকাসহ সারা দেশে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গলবার ডিএমপি কমিশনার বলেন, সুযোগ পেলে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা ছিল, তবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে তা ভেস্তে গেছে। আমাদের প্রিপারেশন সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। আমরা আমাদের ঢাকার বাইরে থেকে যাতে কেউ ঢাকা শহরে প্রবেশ করে এই ধরনের নাশকতা বা কোনো ধরনের মিছিল বা সমাবেশ বা জমায়েত হতে না পারে, এই জন্য আমাদের নজরদারি অব্যাহত থাকবে। চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিএনপি। এ সময় ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, নাশকতার চেষ্টা হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আমার দলের চট্টগ্রাম বিভাগীয় যে সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়েছেন, আমরা অবশ্যই সেই দায়িত্ব রক্তের শেষ বিন্দু দিয়ে হলে পালন করব এবং চট্টগ্রামকে অবশ্যই ফ্যাসিস্ট মুক্ত এবং রাজাকার মুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করছি। কেউ যাতে এখানে বিশৃঙ্খলা না করে, কেউ যাতে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি না করে, এটা আমার দেখার দায়িত্ব। এবং যেহেতু তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, কাজে এখানে যখন তারা কিছু একটা করতে যাবে, আলটিমেটলি সেখানে একটা কনফ্রন্টেশন এবং এগুলির কারণে শহরের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে এবং সেখানে শহরটা অনিরাপদ হয়ে যাবে, এবং এই জায়গায় আমরা মনে করি এটা কখনো হওয়া উচিত নয়। এদিকে মঙ্গলবার সকাল থেকেই গোপালগঞ্জ জেলা জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিশেষ করে জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইন-8 টু সিভিল পাওয়ারের আওতায় গোপালগঞ্জে 2 জন অফিসার সহ 5 প্লাটুন সেনা সদস্য মোতায়েন রয়েছে। ফরিদপুরে সকাল থেকেই সেনা সদস্যরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন, তবে সড়কে সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, নড়াইল সহ বিভিন্ন স্থানে নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতার চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে শতাধিক নেতাকর্মীকে। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কায় দেশের বিভিন্ন স্থানে থেকে সেনাবাহিনী ও বিজিবি অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবিরুল ইসলাম। জাবিরুল, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন এবং কি বলছে প্রশাসন, জানাবেন। জানা, আজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। যদি প্রতিষ্ঠা বার্ষিকীর কথা বলি, এত কড়া নিরাপত্তার মধ্য দিয়েও কিন্তু গোপালগঞ্জের একটি এলাকায় কিন্তু ছাত্রলীগের এক সাবেক নেতা কিন্তু বিক্ষোভ মিছিল এবং কেক কাটার আয়োজন করে তিনি সেটি ফেসবুকে ছেড়ে দেন। এছাড়া আর কোন ধরনের এখন পর্যন্ত যে এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোন ধরনের কোন মিছিল বা বিক্ষোভের কিন্তু কোনো কিছু সংবাদ পাওয়া যায়নি। আমি যদি একটু দেখাতে চাই যে আসলে
এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, আসলে এতে কিন্তু সাধারণ জনজীবনে কিন্তু তেমন কিন্তু কোনো প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়নি। সকাল থেকেই যারা কর্মজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু তাদের নিজ নিজ কর্মস্থলে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছেন। এখনো কিন্তু রাস্তায় কিন্তু সেই স্বাভাবিক দিনের মতোই কিন্তু যান চলাচল লক্ষ্য করা যাচ্ছে। গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত গোপালগঞ্জ জেলা পুলিশ এই আওয়ামী লীগ এবং এর যে সহযোগী সংগঠনের নেতা কর্মীদের গ্রেপ্তারের যে অভিযান চালিয়েছে, এতে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে 4 জন এবং মুকসুদপুর থেকে 2 জন নেতা কর্মীকে এখন পর্যন্ত তারা গ্রেপ্তার করেছে। আর গোপালগঞ্জ যেহেতু একটি আওয়ামী অধ্যুষিত এলাকা, এই কারণে গোপালগঞ্জ সহ 6 জেলায় যে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে, তারা কিন্তু সেই গোপালগঞ্জের 5 প্লাটুন যে সেনা সদস্যরা গতকাল সন্ধ্যা 7:30টার সময় গোপালগঞ্জে এসে পৌঁছায়। সকালে তারা গোপালগঞ্জে যে উপর দিয়ে চলে যাওয়া যে ঢাকা খুলনা মহাসড়ক রয়েছে, এই ঢাকা খুলনা মহাসড়কের উপর দিয়েই কিন্তু তারা তাদের টহল কিন্তু চালিয়ে গেছে। আমরা যদি গোপালগঞ্জে যে সকল গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো রয়েছে, আমরা সে সকল গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশ, এপিবিএন সহ যারা রয়েছেন তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ দানা। জাবিরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, গোপালগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। পাচার করা টাকা ব্যবহার করে দেশকে অস্থিতিশীল ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উত্থান এই দেশে আর সম্ভব নয়। এর আগে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তার নেতৃত্বে মিছিল করে জাতীয় যুবদল ও ছাত্রদল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কোনো প্রকার কর্মসূচি কিংবা নাশকতা যেন না হয়, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সতর্ক অবস্থানে আছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল করে জাতীয়তাবাদী যুবদল এবং ছাত্রদল। বিজয়নগর মোড় থেকে ফকিরাপুল ঘুরে মিছিলটি শেষ হয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। মিছিল শেষে রুহুল কবির রিজভী জানান, পাচার করা অর্থ দিয়ে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট সরকার। এদের প্রতিহত করতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচন শেখ হাসিনা কেড়ে নিয়ে তার ভয়ঙ্কর দুঃশাসন এবং রক্ত পিপাসু সরকার গঠন করেছিল, মানুষের বাঁচবার সকল অধিকার কেড়ে নিয়েছিল। তারা আজকে নানা কায়দায় নানাভাবে তাদের চুরি করা টাকা, তাদের পাচার করা টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, সেই টাকা ব্যবহার করে সমাজের মধ্যে, দেশের মধ্যে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করার চেষ্টা করছে। বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যতই চেষ্টা করুক তাদের উত্থান আর সম্ভব নয়। এই অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, এটাকে আবার বন্ধ করার চক্রান্ত তারা করছে তাদের উত্থানের মধ্যে দিয়ে। ওইটা আর সম্ভব নয়। জনগণ ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি প্রতিরোধের অংশ হিসেবে রাজধানী ধানমন্ডি সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী। মঙ্গলবার সকালে দলটির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা বলেন, খুন গুমের সঙ্গে জড়িত আওয়ামী লীগকে কখনোই দেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাশকতা ঠেকাতে ধানমন্ডি 32 অবস্থান নেয় জামায়াত কর্মীরা। এ সময় তারা বিক্ষোভ মিছিল করেন। মঙ্গলবার সকাল 9টার দিকে মিছিল শেষে সাংবাদিকদের উপর হামলা করে দলটির নেতাকর্মীরা। এতে আহত হন বেশ কয়েকজন সাংবাদিক। পরে জামাতের এক নেতা দুঃখ প্রকাশ করে মন্তব্য করেন, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এতে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন তিনি। আমি বহুবার এসে আপনাদের কাছে জোর করেছি যে ভাই আপনারাও থেমে যান, আমরা এদেরকে চেষ্টা করছি।
এর আগে আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগানে মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে। অভিযোগ করেন একটি দল প্রতীত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, যা প্রতিহত করবেন তারা। আর কোনদিন আওয়ামী লীগ ফিরে আসবে না, আর কোনদিন স্বৈরাচার ফিরে আসবে না। ভারতের একটি তাবেদার এবং পুতুল সরকারে এই দেশটাকে পরিণত করার জন্য তারা পায়তারা করছে। নৈরাজ্য এবং তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর তারা যেভাবে হুমকি ধমকি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এবং আজকে ঘিরে তাদের অনলাইন প্ল্যাটফর্মে তারা যে ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে আছে। এর আগে সকালে ৩২ নম্বর পরিদর্শনে এসে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম বলেন, সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের সদস্য, বিজিবি, ইভেন আপনারা কালকে দেখছেন ঢাকা এবং আশেপাশে কয়েকটা জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিয়োজিত আছে। আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কোথাও সংবাদ পাওয়া যায়নি। এদিকে বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। জনগণ চেয়েছে বলেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, এক সময়ের একটি রাজনৈতিক দল জন আকাঙ্ক্ষা এবং জনগণের প্রতিপক্ষ হয়ে কাজ করতে গিয়ে আজকে পরিত্যক্ত, জনগণ কর্তৃক বর্জিত সর্বশেষের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর উপর নির্মিত রেল সেতুর ঢাকা প্রান্তের ভায়াডাক্টের নিচে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে কথা বলেন তিনি। নিষিদ্ধ মানে নিষিদ্ধই। এখন বলবেন যে একটা রাজনৈতিক দলে নিষিদ্ধ, এটা আমরা জাতি কিভাবে দেখে? জাতি নিষিদ্ধ চেয়েছে বিধায় নিষিদ্ধ হয়েছে, এবং জাতি নিষিদ্ধ হওয়ার জন্য গণ অভ্যুত্থান করেছে, দেশ থেকে ভেগে যেতে বাধ্য করেছে। তো এটা কে করেছে? নিশ্চয়ই দেশের জনগণ করেছে। জনগণ রাজনৈতিক দলের বৈধতা দেয়, আইন এবং জনগণ একত্রিত হয়ে সমন্বিতভাবে। এখন জনগণও তাদেরকে নিষিদ্ধ করেছে এবং আইনও তাদের নিষিদ্ধ করেছে। পবিত্র আশুরা উপলক্ষে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। সকালে রাজধানী হোসনি দালাল এলাকায় সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানায়, তাজিয়া মিছিলে যে কোনো অস্ত্র বহন নিষিদ্ধ। শুধু ধারালো অস্ত্রই নয়, আতশবাজি, পটকা, বিস্ফোরক কিংবা দাহ পদার্থ ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাজধানী গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হবে বিশেষ চেকপোস্ট। তল্লাশি চালানো হবে মিছিলের বিভিন্ন প্রবেশ পথে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি মাঠে থাকবে গোয়েন্দা, সাদা পোশাকের সদস্যরা। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তি নির্ভর নজরদারি জোরদারের কথাও জানান তিনি। তাজিয়া মিছিল সহ ধর্মীয় অনুষ্ঠান সমূহের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় 4 স্তর বিশিষ্ট সুদৃঢ় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ধর্মীয় অনুষ্ঠান সমূহ অত্যন্ত সুসংহত, শান্তিপূর্ণ এবং ভাব গাম্ভীর্যের সাথে সম্পন্ন করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক ও নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিভিন্ন আইনি জটিলতায় প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে বহু শূন্যপদ থাকা সত্ত্বেও শিক্ষক নিয়োগ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম কলেজ মিলনায়তনে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এই বিষয়ে আদালতের রায় আসার কথা রয়েছে জানিয়ে তিনি বলেন, রায় হলে এ সমস্যার সমাধান হয়ে যাবে। এ সময় নকল রোধে পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে ডিজিটাল ভিজিল্যান্স নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। সারা বাংলাদেশে শিক্ষক নিয়োগ করতে পারছি না মামলার জটের কারণে। শুধু প্রাইমারি স্কুল না, হাই স্কুল, এভরি সেক্টর, প্রমোশন, এভরি মোর দেন 30,000 মামলা শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে রয়েছে। অচল অবস্থা হয়ে গিয়েছে। দিস ইজ নট মাই ফল্ট। ও মা, দেখুন, এডুকেশন ইজ এসেনশিয়াল কমোডিটি ফর এভরিবডি। মহামান্য আদালত কি শিক্ষার প্রতি দুর্বল না? সকলেই দুর্বল, কিন্তু কথাটা কেউ প্লেস করে না।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপিকে নিয়ে অপপ্রচার, শিষ্টাচার বহির্ভূত ও অসৌজন্যমূলক রাজনীতির সমালোচনা করে রাজনৈতিক বার্তাও তুলে ধরেন তারা। মঙ্গলবার সকালে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ হয়েছে। এ সময় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় প্রতিবাদ মিছিল করেছে যুবদল। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অপপ্রচার ও অসৌজন্যমূলক রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। আমাদের নির্দেশ, আমাদের ছেলেরা আপনাদের কারো গায়ে হাত দেয় নাই, কাউকে টু শব্দ পর্যন্ত করে নাই। ভালোভাবে থাকার চেষ্টা করুন, অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করুন, স্বাভাবিক জীবন যাপন করার জন্য সাধারণ মানুষকে সহযোগিতা করুন। আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন, অঘোষিত ভাবে তারা যেভাবে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে তারা মিছিল মিটিং করতে চাচ্ছেন, আমরা বগুড়া জেলা যুবদল তারা যদি বগুড়ায় তারা কোনোভাবে মিছিল করার চেষ্টা করে, আমরা সাধারণ জনগণের পাশাপাশি আমরাও তাদেরকে প্রতিহত করার চেষ্টা করব। শেখ হাসিনা দ্রুত বিচার দাবি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চোরাগুপ্তা মিছিলের মাধ্যমে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। আওয়ামী সন্ত্রাসী ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। একই দাবিতে জেলা যুবদলও অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল শোভাযাত্রা করে। এদিকে সিরাজগঞ্জ ও চট্টগ্রামের পটিয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদল বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ৫ জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে জেলার বিভিন্ন নদ নদীর পানি বেড়ে লোকালয়ে ঢুকতে শুরু করেছে। এদিকে তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও নদী ভাঙন থামছেই না। ভাঙন রোধে ৩ সদস্যের টেকনিক্যাল টিম গঠন করেছে এলজিইডি। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এরই মধ্যে লোকালয়ে ঢুকছে ঢলের পানি। পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও নদী ভাঙন থামছে না। তীব্র স্রোতে রংপুরের গঙ্গাচড়ার তিস্তা সেতু রক্ষা বাঁধে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে ৩ সদস্যের টেকনিক্যাল টিম গঠন করেছে এলজিইডি। আগামী শুক্রবার সরেজমিন পরিদর্শনে যাবেন রংপুর ডিসি। কিছুদিন আগে খরালির সময় ওই জায়গায় একটা বেড়িবাঁধ দিছে বাঁশ দিয়ে, সেই বেড়িবাঁধটা আর কি পরশুদিন চলে গেছে। এখন চলে যাওয়ার কারণে আমাদের যে পাটটা যে আছে পাটটা এখন ভাঙতেছে। এখানে বাঁশের খুঁটি দিয়েছে, বাঁশের খুঁটি দিয়ে কোনোদিন নদী আটকাইতে পারবে? 1 মিটার গড়ি তো ডাবায় নাই। এখানে সরকারের টাকা, জনগণের টাকাটা দুর্নীতি করে খাইছি সব। জামালপুরের দেওয়ানগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভিটেমাটি হারিয়েছে 20টি পরিবার। ভাঙনের হুমকিতে রয়েছে স্কুল, বিজিবি ক্যাম্প সহ সরকারি স্থাপনা। এদিকে সিলেটের পর্যটন স্পট সাদা পাথর সহ বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করেছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে পর্যটন এলাকায়। এছাড়া শেরপুরে পাহাড়ি নদ নদীর পানি নামতে শুরু করায় স্বস্তিতে রয়েছেন কৃষক ও স্থানীয়রা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। টানা বৃষ্টি ও উজানের ঢলে নিম্নাঞ্চলে পানি বাড়তে থাকায় বাড়ছে বন্যার আশঙ্কা। লালমনিরহাটের তিস্তাতেও বাড়ছে পানি। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশাহ। জামাল, বন্যায় মানুষের দুর্ভোগ ও প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন, জানাবেন। ডানা, লালমনিরহাটে কিন্তু এই মুহূর্তে তিস্তার পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সকালবেলা কিন্তু তিস্তার পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল। এর আগে 2 দফায় তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি গিয়েও বিপদসীমা অতিক্রম করতে পারেনি। তবে আজকে বিকাল 3টার তথ্য অনুযায়ী কিন্তু 1 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করার সাথে সাথে কিন্তু তিস্তার ভাটি অঞ্চলে, নদী তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে পানি ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করেছে এবং পানি বৃদ্ধি যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে লোকালয়ে
লোকালয়ে পানি প্রবেশ করে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি করতে পারে বলে আমাদেরকে জানিয়েছে লালমনিরহাটের পানি উন্নয়ন বোর্ড। এদিকে এই কয়েক দফা পানির হ্রাস বৃদ্ধি অব্যাহত থাকার কারণে কিন্তু তিস্তা নদী তীরবর্তী এবং চরাঞ্চলে যে নিম্নাঞ্চলে মানুষজন রয়েছে তারা দুর্ভোগে পড়ছেন। পানি হঠাৎ হ্রাস বৃদ্ধি অব্যাহত থাকার কারণে নদী ভাঙ্গনও কিন্তু অনেকটাই দেখা দিচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে ভারতের পশ্চিমবঙ্গ এবং মেঘালয় সহ বেশ কয়েকটি রাজ্যে টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণেই কিন্তু এই তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে এবং আগামী 72 ঘন্টা যদি টানা বৃষ্টি অব্যাহত থাকে সেক্ষেত্রে তিস্তার পানি বিপদসীমার আরো অনেক বেশি উপরে উঠতে পারে। তবে বর্তমানে কিন্তু মাত্র 1 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমরা আরেকটি বিষয়ে জানাতে চাই যে লালমনিরহাটের জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। জেলা প্রশাসন জানিয়েছে যে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার পরে যদি বন্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে বন্যা মোকাবেলায় যে সকল পদক্ষেপ গ্রহণ করা উচিত প্রশাসনের পক্ষ থেকে তারা প্রস্তুত রয়েছে। যারা পানিবন্দী হবেন তাদের জন্য সরকারি সহায়তা থেকে শুরু করে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেই পদক্ষেপগুলো গ্রহণ করার জন্য কিন্তু জেলা প্রশাসন আসলে সর্বদা প্রস্তুত রয়েছে। তিস্তার পানি কিন্তু এই হ্রাস বৃদ্ধি অব্যাহত থাকার কারণে নদী ভাঙ্গনও ব্যাপক দেখা দিতে পারে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে নদী ভাঙ্গন যদি দেখা দেয় সেই ক্ষেত্রে কিন্তু জিও ব্যাগে মাটি ভর্তি করে ফেলে তারা ভাঙ্গন প্রশমনের চেষ্টা করবে। সব মিলিয়ে বলা যায় যে তিস্তার পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও এখনো বন্যার সৃষ্টি হয়নি। তবে পানি বৃদ্ধির পরেই কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে কিন্তু স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে। এই ছিল লালমনিরহাটের তিস্তার বন্যা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। টানা জামাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21 জেলার মানুষের রাজধানী ঢাকায় যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া পাটুরিয়া ঘাট। প্রতিদিন হাজারো যাত্রী ও শত শত যানবাহনের চলাচল থাকলেও সাম্প্রতিক কয়েকটি দুর্ঘটনার পর ঘাটের নিরাপত্তা ও অবকাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে গত 25 মার্চ বাস নদীতে পড়ে 26 জন নিহত হওয়ার ঘটনা আলোচনায় আসে ঘাট ব্যবস্থাপনা, পন্টুনের অবস্থা ও সংযোগ সড়কের দুর্বলতা। রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া দেশের অন্যতম ব্যস্ত নৌরুট। রাজধানী ঢাকা ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যে যোগাযোগের এই রুটের উপর নির্ভর করেন লাখো মানুষ। উৎসব কিংবা ছুটির সময় বাড়ে যাত্রী ও যানবাহনের চাপও। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ার মধ্যে ফেরি চলাচল শুরু হয় 1988 সালে। বর্তমানে দৌলতদিয়ার প্রান্তে সচল রয়েছে 3টি ফেরিঘাট। তবে দীর্ঘদিন ধরে ঘাট এলাকায় ছোট বড় দুর্ঘটনার ঘটনা ঘটছে। সবশেষ গত 25 মার্চ কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস 3 নম্বর ফেরিঘাটে পল্টন থেকে নদীতে পড়ে যায়। এতে প্রাণ হারান 26 জন যাত্রী। ঘটনাটি দেশ জুড়ে আলোড়ন তোলে। এরপর যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার আগে সব যাত্রীকে হেঁটে ফেরিতে ওঠার নির্দেশ দেওয়া হয়। তবে এর মধ্যেই গত 5 জুন আবারও 7 নম্বর ঘাটে একটি বাস নদীতে পড়ে যায়। যদিও এবার প্রাণহানির ঘটনা ঘটেনি। স্থানীয়দের অভিযোগ, ঘাটের সংযোগ সড়কের বেহাল অবস্থা, পুরনো অবকাঠামো ও ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই বারবার এমন ঝুঁকি তৈরি হচ্ছে। রাত্রে উঠাতে রাস্তায় এই পল্টন স্লিপিং হয়ে আপনার অনেক সময় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। দৌলতদিয়া ঘাটের অবস্থা খুব খারাপ এবং ফেরিঘাটে নামার জন্য যে ডাইভিশন, ওই ডাইভিশনটার অবস্থা খুবই খারাপ। আমাদের মনে করেন লোড গাড়ি নিয়ে ওঠানামা করা খুবই সমস্যা। অনেক সরু ঢালু, মানে অনেক সময় আছে ব্রেকে ধরেন কভার করে না, বৃষ্টি হলে অনেক কষ্ট হয়ে যায়, স্লিপ করে গাড়ি। ফেরির ফিটনেস নিয়মিত পরীক্ষা করা হচ্ছে। নতুন ফেরি সংযোজন ও নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ চলছে বলে জানান বিআইডব্লিউটিসি কর্মকর্তা। কোনোভাবেই যাত্রী বাসে থেকে ফেরিতে উঠতে পারবে না, এই ব্যাপারে আমরা এরপর থেকেই কার্যকরী পদক্ষেপ নিই। রাস্তার সাথে আমাদের ফেরি পারাপারের একটা বিষয় ওতপ্রোতভাবে জড়িত থাকে। আমাদের উচ্চ মহলের ব্যাপারে কথা বলছি, ফিটনেস পরীক্ষা করি এবং হয়তো কিছুটা পুরানো, আমরা নতুনগুলোও চেষ্টা করছি। সংশ্লিষ্টদের মতে ঘাট আধুনিকায়ন, নিরাপদ পল্টন, উন্নত সংযোগ সড়ক, নতুন ফেরি সংযোজন এবং কার্যকর তদারকি নিশ্চিত করা গেলে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জের 4 সীমান্ত ঘিরে বাড়ছে পুশিন, চোরাচালান ও নানা ধরনের অপরাধ। গেল কয়েকদিনে এসব সীমান্ত দিয়ে 64 জনকে পুশিনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, যা স্থানীয়দের নিয়ে ব্যর্থ করে দেয় বিজিবি। স্থানীয়রা বলেছেন, রাতের অন্ধকারে এসব ঘটনা বেশি ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুর ও নাচল এই 4টি সীমান্ত অঞ্চল এখন পুশিন এবং সীমান্ত অপরাধের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা। সম্প্রতি গোমস্তাপুরের বাঙাবাড়ি সীমান্ত দিয়ে একসঙ্গে 28 জন বাংলাদেশিকে পুশিন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এদের মধ্যে নারী ও শিশু ছিল। ভারতের বিএসএফরা ওই যে ভারতের কিছু নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল, তো এখানে বিজিবিরা প্রতিহত করেছে। অনেক সময় বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশি গাছ কেটে ফেলে, এই ধরনের যে নেককার জন্য ঘটনাগুলো তারা ঘটায়, এটি খুবই লজ্জাজনক। তারা বাংলাদেশের বর্ডারকে অস্থিতিশীল করার জন্য এই কাজগুলো করে। এর আগেও ভোলাহাট ও শিবগঞ্জ সীমান্ত দিয়ে একাধিকবার 10 থেকে 20 জন করে বাংলাদেশিকে ঠেলে পাঠানোর ঘটনা ঘটেছে। শুধু পুশিনই নয়, এই সীমান্তে সক্রিয় রয়েছে চোরাকারবারি চক্র। মাদক, গরু, স্বর্ণ ও মানব পাচার সব মিলিয়ে সীমান্ত এলাকা এখন অপরাধের হটস্পট হয়ে উঠেছে। চোরের মতো রাতের আধারে বিভিন্নভাবে তারা পুশিন চেষ্টা করছে চোরাকারবারিদের মতো, সেটা কখনোই বাংলাদেশের জনগণ মেনে নেবে না। স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে এসব ঘটনা বেশি ঘটে এবং এতে বাড়ছে নিরাপত্তার ঝুঁকি। শায়লা খান, দেশ টিভি, ঢাকা। ঢাকার বাইরে এখনও নিয়ন্ত্রণহীন হামির সংক্রমণ। সিলেটে ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সিলেট এমজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়। এরই বিভাগে হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 77 জনে। এছাড়া 24 ঘন্টায় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 41 জন। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 99 শিশু, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2151 শিশু। মুখের ভিতরে হাম হইয়া গলা পর্যন্ত হইয়া একবারে মানে কিচ্ছু খাইতে পারে না, খাওয়ার মতো কোনো যোগ্যতা তার মাঝে নাই। সিরাজগঞ্জের উল্লাপাড়া হাসপাতালের মেয়াদ উত্তীর্ণ ওষুধ নিয়ে দেশ টিভিতে সংবাদ প্রচারের পর তদন্ত কমিটি করেছে জেলা সিভিল সার্জন। কমিটিকে 7 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে। এর আগে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের একটি গোপন কক্ষে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ, যা নিয়ে জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বাস্থ্য সেবায় অনিয়মের অভিযোগ আর মেয়াদোত্তীর্ণ ওষুধের বিষয়ে সোমবার সংবাদ প্রচার করে দেশ টিভি। এর পরপরই 3 সদস্যের কমিটি গঠন করে 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন। এর আগে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গোপন একটি কক্ষ খুলতেই বের হয়ে আসে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ। এসব ওষুধ বিভিন্ন বস্তা ও কার্টুনে মজুত করে রেখেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও বিনামূল্যের ওষুধ পায় না রোগীরা, কিনতে হয় বাইরে থেকে। স্বাস্থ্যসেবা নিয়েও নানা অভিযোগ করেন রোগীরা। আমাদের ওষুধ যেভাবে দেওয়ার উদ্যোগ, এখানে আমরা সেভাবে ওষুধটা পাই না। কিছু ওষুধ বাইরে থেকে কিনে নিতে হয়। যদি আমাকে পুরোপুরি আমাদের ওষুধ দিত, তাহলে আর আমাদের বাইরে আমাদের মতো গরিব মানুষ বাইরে যেতে হইতো না। আমার গ্যাসের সমস্যা, এখানে আসলাম, আসার পরে ওনারা বললো যে ওষুধ কিনে নিয়ে এসেছেন। তে আমি মোট ওষুধ প্রায় বাজার থেকে নিয়ে এলাম কিনে। এটা আমি জানি না, এটা আমাকে মানে হ্যান্ড ওভার দিয়ে যায় না, ঠিক আছে। আগের যে স্টোর কিপার ছিল উনি বলতে, কারণ এটা অনেক আগের ওষুধ, আপনি দেখেছেন যে এটা 23 সালের। আমরা কি দেখবো, আমরা তো দেখলাম যে মেয়াদোত্তীর্ণ ওষুধ, কিছু ওষুধ ওই জায়গায় আছে। মেয়াদোত্তীর্ণ ওষুধের বিষয়ে কিছুই জানা ছিল না বলে দাবি করেন স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমি অবগত ছিলাম না আমি জয়েন করার পরে। তো স্টোর কিপারকে যখন আমি জিজ্ঞেস করছি, সে বলছে যে স্যার মেয়াদোত্তীর্ণ ওষুধ আছে। পরিত্যক্ত যে রুমের কথা আপনি বলতেছেন, এটা পরিত্যক্ত রুম না, এটা অফিসের ভিতরেই, অফিসে এবং স্টোরের পাশেই। তো যেহেতু মেয়াদোত্তীর্ণ ওষুধ স্টোরের অন্যান্য ওষুধের সাথে যাতে কোনো এই না হয়, এই জন্য আলাদা একটা রুমে রাখা হয়েছে। আর মুঠোফোনে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে জানতে ও ভাই সম্বোধন করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন। আপনি ওই রুমে কিভাবে গেলেন সেটা আমাকে বলেন। হ্যাঁ, সেটাই তো আমি বলছি, কিন্তু কথাটা তো আপনি অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আপনি যে অন্যদিকে নিয়ে নিচ্ছেন, আপনি বলতেছেন যে তথ্যদাতার নামটা একটু বলেন। হ্যাঁ, তার নাম তো লাগবে। স্টোর রুমে তো যে কেউ ঢুকতে পারে না। ওটা তো স্টোর রুম না ভাই, আপনি তো মানে বুঝেননি কথাটা। আপনি কারে ভাই বলতেছেন? আমি আপনারই তো বলতেছি ভাই। না, সিভিল সার্জন থেকে আপনার ভাই বলার এখতিয়ার নাই। তাহলে কি বলার এখতিয়ার আছে? মহোদয় বলেন। অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই আশা করছেন উল্লাপাড়ার সচেতন মহল।
সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরে আওয়ামী লীগের নাশকতা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করছে বিএনপি নেতারা। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, মিছিলটি কোথায় থেকে শুরু হয়েছে, কি বলছেন নেতাকর্মীরা? ধন্যবাদ দানা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আজকে ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাদের যে নাশকতার পরিকল্পনাটি ছিল সেটি কিন্তু ইতিমধ্যে ভেস্তে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিএনপির নেতাকর্মীরা, এবং এই মুহূর্তে বিশাল একটি বিক্ষোভ মিছিল হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই, জানতে চাই আসলে কি কারণে আজকে এই বিক্ষোভ মিছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ যারা এই সুন্দর এবং শান্তিপ্রিয় দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে এবং বিভিন্ন জায়গায় মিছিল মিটিংয়ের মাধ্যমে পুলিশ প্রশাসনকে হুমকি দিচ্ছে, এই হুমকি এবং আওয়ামী লীগের অপরাজনীতির প্রতিবাদে আজকে আমরা বাসন থানা যুবদল ঐক্যবদ্ধ শওকত ভাইয়ের নির্দেশনায় আমরা মাঠে আছি এবং শেষ পর্যন্ত মাঠে থাকবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আপনার কাছে জানতে চাই যে আসলে আজকে মিছিল দিয়ে কি বার্তা দিচ্ছেন? আওয়ামী বাকশালী ফ্যাসিস্ট সরকার নিষিদ্ধ আওয়ামী সংগঠনের যুবলীগ, ছাত্রলীগ, মূললীগ সহকারে সারা বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করছে, গাজীপুর মহানগর বিএনপি সংগ্রামী সভাপতি জননেতা জননন্দিত শওকত হোসেন সরকার ভাইয়ের নেতৃত্বে আমরা এই আওয়ামী বাকশালীদের এই ফ্যাসিস্ট নিষিদ্ধ আওয়ামী লীগ জঙ্গি সংগঠন থেকে এই দেশ থেকে পুরাপুরি বিতাড়িত করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। শুনছিলেন না, আসলে তারা বলছেন যে যেহেতু পুলিশকে প্রকাশ্যে হুমকি দিয়েছে যুবলীগ মিছিল থেকে এবং সেখানে বলেছে যে পুলিশকে হত্যা করবে, সেই জন্য মূলত তারা এই অবস্থান নিয়েছে। আর একটু তথ্য জানিয়ে রাখি, গত ২৪ ঘন্টায় গাজীপুর জেলা পুলিশ এবং মহানগর পুলিশ মোট ৩৫ জনকে গ্রেফতার করেছে নাশকতা করতে পারে এবং ইতিমধ্যে গত রাত থেকেই বিজিবির সদস্যরা মাঠে আছেন এবং সেনাবাহিনী কিন্তু প্রস্তুত রয়েছে, প্রয়োজন বোধে তাদেরকেও মাঠে নামানো হবে বলে জানিয়েছে গাজীপুরের জেলা প্রশাসক। তো গাজীপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। দানা। মাহমুদুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পরও নরসিংদী রায়পুরা উপজেলার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন মিয়াকে বহাল করায় ক্ষুব্ধ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। তার যোগদান ঠেকাতে কক্ষে তালা দিয়েছেন তারা। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে পলাতক ছিলেন এই অধ্যক্ষ। নরসিংদীর রায়পুরার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০০৫ সালে অধ্যক্ষ পদে নিয়োগ পান নূর সাখাওয়াত হোসেন মিয়া। অভিযোগ উঠেছে ২০১৮ সালে জাতীয়করণের পর থেকে নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন অধ্যক্ষ। জাতীয়করণের অন্তর্ভুক্ত করার কথা বলে শিক্ষক ও কর্মচারীদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া, জাতীয়করণের সময় ব্যাংকে প্রতিষ্ঠানের নামে করা এফডিআর এর লভ্যাংশের তথ্য গোপন করে ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা ও শিক্ষিকাদের প্রতি অশালীন আচরণ সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তদন্তে অভিযোগের সত্যতা মেলার পর ১.৫ বছর সাময়িক বরখাস্ত ছিলেন নূর সাখাওয়াত হোসেন। সম্প্রতি সেই অধ্যক্ষকে পুনর্বহাল করায় ক্ষুব্ধ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। ১ বছর পর আবার উনি কিভাবে পুনর্বহাল হয় এটা আমাদের বোধগম্য নয়। নারী শিক্ষার্থী এবং শিক্ষিকাদেরকে যৌন হয়রানি করে, তা ইতিমধ্যে আপনার এই প্রমাণিত হয়েছে। ওনাকে সাময়িক বহিষ্কার করে এখানে আমাদের বিসিএস 18তম বিসিএস এর একজন অধ্যাপক মোহাম্মদ কফিলউদ্দিনকে এখানে নিয়োগ দেওয়া হয়েছিল এবং দেখা গিয়েছে যে ওনার সাথে উনি অনেকটা খারাপ বিহেভ করেছে। উনি আবার পুনর্বহালের একটা চিঠি নিয়ে আসেন, কিন্তু এলাকাবাসী এটি মেনে নেননি। যে সমস্ত অভিযোগ ছিল বেশিরভাগই প্রমাণিত হয়েছে। সাময়িক বরখাস্তের পর থেকেই অধ্যক্ষের কক্ষ তালাবদ্ধ করে রেখেছে এলাকাবাসী। তাই রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একটি কক্ষে অফিস করছেন নূর সাখাওয়াত হোসেন মিয়া। ওয়াউসির তদন্তে প্রমাণিত হয়েছে কথাটা ঠিক না, কারণ এখানে তখন একতরফা হয়েছে। এটা এমপি সাহেব নিজেই
তিনি দায়িত্ব নিছেন, তিনি বলছেন যে আপনি কারোর সাথে এটা নিয়ে এটা আমার দায়িত্ব। এ বিষয়ে পুনর্তদন্তের জন্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। মন্ত্রণালয়কে মাউসিকে আমরা লিখেছি, আমাদের জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমরা চিঠি প্রেরণ করেছি এখানে সার্বিক পরিস্থিতি সম্পর্কে, যেটা কিভাবে দ্রুত রিজলভ করা যায়। এদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে করা তদন্তে অভিযোগ প্রমাণ হয়নি বলে জানান স্থানীয় সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল। শিক্ষা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি করলো, নরসিংদী কলেজের প্রফেসর দিয়া টিম করে দিল, ওই টিমে ওই রিপোর্টে উনি খালাস, এই জন্য তো উনি যাইতে পারতেছে, এই জন্য তো উনি বৈধ, নাহলে তো উনি যদি বাদে জায়গা তার আমার সমস্যা নাই। কিন্তু এখন তো জনগণ ঢুকতে দেয় না, জন ঢুকতে দেয় না, বেটা ফালামো কই, বেটা ঢুকতে না, দফা চেষ্টা করছে। শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা ও হারানো সুনাম পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি অভিভাবকদের। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিগত দিনে স্বৈরাচারী কিংবা কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন যেন অরাজকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মঙ্গলবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বৃক্ষরোপণ এবং খাল পরিষ্কার কর্মসূচি পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এ সময় বেড়িবাঁধ এলাকায় স্কুলের সামনে চা সিগারেটের দোকান থাকায় তা সরানোর নির্দেশ দেন তিনি আরও বলেন, জবাবদিহিতার সরকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করছে বিএনপি। এছাড়া মোহাম্মদপুর ও এর আশেপাশের এলাকায় এ ধরনের জনসেবামূলক কাজ অব্যাহত থাকবে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আমাদের দলীয় নেতাকর্মী নেতৃবৃন্দ সকলে বিশাল বিশাল প্রোগ্রাম করছেন, সকল জায়গায় মূল লক্ষ্য হলো বিচক্ষণতা বজায় রাখা, যেন কোনো বিগত দিনের স্বৈরাচারী বা কোনো নিষিদ্ধ সংগঠন আজকে রাজপথে নামতে না পারে, এলাকায় কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে। আমরা সারাক্ষণ রাজপথে আছি, সারাক্ষণ জনতার সাথে আছি, জনতার সার্ভিসে আছি। কোনোভাবে কোনো অরাজকতা যেমন আমরা হতে দিব না, তেমনভাবে শুধু আমরা বসে নাই, কিন্তু আমরা ওই যে রাজপথে যে আছি, জনগণের সেবায় নিয়োজিত আছি। যথাযথ নীতি সহায়তা পেলে দেশের রপ্তানি আয় $150 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার দুপুরে রাজধানীর সিরডা মিলনায়তনে এক কর্মশালায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, রপ্তানি বহুমুখীকরণ ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে কার্যকর নীতি সহায়তা প্রয়োজন। একই সঙ্গে এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় এখন থেকে প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন তিনি। এদিকে পাট শিল্পকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। প্রধানমন্ত্রীর চীন সফরে পাট শিল্প উন্নয়নে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হতে পারে বলেও আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। ভ্যালু এডেড সেক্টরে ভ্যালু এডেড পার্টে কনভার্ট করার জন্য যদি প্রয়োজনীয় কিছু সহযোগিতা দেই, রিসার্চ বেস প্রোভাইড করি, এই 50 বিলিয়নের এক্সপোর্টটাকে 100-150 বিলিয়নে নিয়ে যাওয়া এত কঠিন কোনো কাজ না। চুয়াডাঙ্গায় বিএডিসির এক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের ও ভেজাল বীজ সরবরাহ করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে কর্পোরেশনের চেয়ারম্যানের কাছে। চুয়াডাঙ্গায় দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ঘিরে আলোচনায় বিএডিসি। কৃষকদের জিম্মি করে অর্থ আদায়, নিম্নমান ও ভেজাল বীজ সরবরাহ সহ নানা অনিয়মে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেবাগ্রহীতারা। সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে বিএডিসির চুয়াডাঙ্গা জোনের উপসহকারী পরিচালক আশরাফুল আলমের বিরুদ্ধে। আপদকালীন ডিএডি আশরাফুল, সে অনেক হয়রানি করে, টাকা পয়সা চাই, অনেক রকম হুমকি ধমকি দেয়। আমরা খুব বিপদের মধ্যে আছি। এই কথাবার্তা ভুলাও যাবে না, ভুলার লোকও নেই। এখন বলতে গেলে আবার বীজ দেবে না, আমরা খুব সমস্যার মধ্যে আছি। ইতিমধ্যে তার বিরুদ্ধে কৃষক হয়রানি, ঘুষ বাণিজ্য, গণমাধ্যম কর্মীদের সঙ্গে অসদাচরণ এবং ভেজাল বীজ সরবরাহের অভিযোগ তুলে কর্পোরেশনের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করা হয়েছে। এছাড়াও অভিযোগপত্রে রাজশাহী সহ দেশের বিভিন্ন হাওর এলাকায় ভেজাল বীজ সরবরাহের ঘটনায় কৃষকদের ক্ষতির বিষয়টিও উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে বক্তব্য নিতে গেলে অভিযুক্ত কর্মকর্তা আশরাফুল আলম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। একইভাবে অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। অন্যদিকে অভিযোগপত্রের বিষয়ে জানতে কর্পোরেশনের চেয়ারম্যানের একান্ত সচিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। সুনির্দিষ্ট কোনো প্রমাণ আছে ওনার কাছে, আর আমি যে করেছি এর লিগ্যাল কোনো ডকুমেন্ট তো ওনার কাছে থাকতে হবে, দেখাতে হবে। এখন একটা মানুষকে যদি
মানে মন গড়া অভিযোগ দেয়, সেটা তো গ্রহণযোগ্যতা আসবে। আমি বিষয়টা জানি না, বাস এই আর আমি এটা বলতে চাচ্ছি না। অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভরা মৌসুমে নওগাঁয় আমের দাম কমে গেছে। চাষিরা বলছেন এবার উৎপাদন খরচ বাড়লেও বাজার দর কম থাকায় লোকসানের পাল্লা ভারী। আম বিক্রি করতে এসে ব্যবসায়ীদের বিরুদ্ধে ওজনে বেশি নেয়ার অভিযোগ চাষিদের। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস আম ব্যবসায়ী সমিতির। বরেন্দ্র এলাকার নওগাঁর আম সুস্বাদু ও সুমিষ্ট। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখর জেলার সবচেয়ে বড় সাপাহার আম বাজার। তবে উৎপাদন খরচ বাড়লেও গেল বছরের তুলনায় এবার সব ধরনের আমের দাম কম থাকায় অসন্তুষ্ট চাষিরা। জমির দাম বেশি, গত বছর জমি ছিল 22,000, 23,000, 25,000, এবার লাগাছে 35, 34, 34,000। তাতে কৃষক লস খাচ্ছে। বিষের দাম অনেক বেশি। এক একটা আমের পিছনে আমাদের নিম্নে 20 টাকা খরচ হয়ে গেছে, কিন্তু আজকে বিক্রি করতেছি আমরা 5 টাকা, 10 টাকা, 15 টাকা। এই কারণে হচ্ছে না। আমাদের পার বিঘাতে মনে করেন 20 খরচ গেছে হলো আপনার 20,000, আর আমাদের দিতে আছে এখন আসে 3,000 করে মন। এতে আমাদের লাভ হচ্ছে না। একদিকে আমের দরপতন, অন্যদিকে ওজনের প্রাচীন ঢলন পদ্ধতি। চাষিরা বলছেন 40 কেজিতে মন হলেও 52 থেকে 55 কেজিতে মন ধরে চাষিদের কাছ থেকে আম কিনছেন পাইকাররা। এতে আমের উৎপাদন খরচ ও বিপুল লোকসানের আশঙ্কায় তারা। আগে আম আমরা দিতাম 48 কেজি মন, এখন আর 52, 54, 55, 56 কেজি মন আছে। এটা তো পুরো সিন্ডিকেট। মনে 14 কেজি বেশি নেয়, আবার লেবারেরা 2 কেজি, 2.5 কেজি নেয়। এদিকে টোকাইরা আম তোলে, সেই হিসেবে দেখা যাচ্ছে 1.5 মন আমকে 1 মন হয়। দিনমজুর থেকে শুরু করে, ব্যবসায়ী থেকে শুরু করে, আড়তদার থেকে শুরু করে, কীটনাশক থেকে শুরু করে সবাই লাভবান, শুধু মরে যাচ্ছে কৃষকরা। 50 কেজিতে মন নেয়ার কথা স্বীকার করছে সাপাহার আম ব্যবসায়ী সমিতি। জানান এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এইখানে আমের ওজনটা আশেপাশের মোকামের চেয়ে অনেক সহনশীল আছে। ক্যারেট সহ 50 কেজি মন। এখন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, সেটা আমাদের কানে আসেনি। তো আসলে ইনশাল্লাহ আমরা ব্যবস্থা নিব সমিতি কর্তৃক। উৎপাদন ভালো হলেও আধুনিক বিপণন ব্যবস্থার অভাবে ভালো দাম পাচ্ছেন না চাষিরা। তাই বাজার ব্যবস্থাপনা সহ আম রপ্তানি ও সংরক্ষণে সরকারের পদক্ষেপ নেয়ার দাবি আম চাষি ও ব্যবসায়ীদের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। নরসিংদীর পলাশ উপজেলার রাবান এলাকায় এখন আনারস মৌসুমের ব্যস্ততা। মাঠ জুড়ে সারি সারি আনারস, আর সেই আনারস ঘিরেই চাষি থেকে শুরু করে ক্রেতা বিক্রেতা সবার মুখে হাসি। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ায় ভালো ফলন হয়েছে বিখ্যাত ঘোড়াশাল জাতের আনারসের, তাই অধিক লাভের আশা করছেন চাষিরা। রাবান এলাকার ফল মানেই রসে ভরা স্বাদ, আর ঘোড়াশাল জাতের আনারসের সুনাম ছড়িয়ে আছে দেশের বিভিন্ন প্রান্তে। আকারে ছোট হলেও স্বাদ আর পুষ্টিগুণে এই আনারসের আলাদা পরিচিতি রয়েছে। এবছর অনুকূল আবহাওয়ায় ও রাসায়নিক ছাড়াই সনাতন পদ্ধতিতে ভালো ফলন হয়েছে বিখ্যাত ঘোড়াশাল জাতের আনারসের। ফলন ভালো হওয়ায় অনেক ক্ষেত থেকেই সরাসরি বিক্রি হয়ে যাচ্ছে আনারস। আকার ভেদে প্রতিটি আনারস বিক্রি হচ্ছে 50 থেকে 120 টাকায়। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ভিড় করছেন রাবান বাজারে। আমাদের রাবানের আনারসটা অনেক সুস্বাদু। এই পরিমাণ আনারস হয়েছে, মোটামুটি বিক্রি করে লাভবান। এখানের আনারসটা এমন সুস্বাদু, একবারে নরম, কোনো গ্যাস গ্যাস করে না, কোনো করে না, কারণ মেডিসিন মুক্ত। তো রাবানের ভরিছে বিক্রি করে বিভিন্ন আনারস না, আসলে কিন্তু রাবানের আনারস কয়জনে পায়। এটা একটা বিষমুক্ত ফল। এইখানে কোনো কীটনাশক, রাসায়নিক সার ব্যবহার করা হয় না। তবে স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী বাহির থেকে ভিন্ন জাতের আনারস এনে ঘোড়াশাল জাতের নামে বিক্রি করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত চাষিরা। রাবানের আনারসের বৈশিষ্ট্য রাবানের আনারস ছোট ছোট থাকবে, আর ওটির চোখ থাকবে বড় বড়। এটার স্বাদ একটু বেশি, গ্রাম একটু বেশি, স্বাদ একটু বেশি। বড়টা গিয়ে 400 টাকা, এখনো বিক্রি হয় 350, ছোটটা 160, 100, 200, মানে আনারসের চাষ বুঝা। আনারস উৎপাদন আরো বাড়াতে প্রশিক্ষণ ও আধুনিক চাষ ব্যবস্থাও চালু করা হচ্ছে বলে জানালেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। উৎপাদন অবস্থা ভালো এবং কৃষকরা এখান থেকে ভালো দাম পায়। তো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে যাতে নিরাপদ এই আনারসটা উৎপাদন হয় এবং মানুষ যাতে নিরাপদভাবে এটা আনারসটা গ্রহণ করতে পারে, এই উৎপাদনের ক্ষেত্রে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের এই পরামর্শটা দিয়ে থাকি। জেলা কৃষি বিভাগ জানিয়েছে চলতি বছর জেলায় মোট 252 হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে। এর মধ্যে জিনারদি ইউনিয়নের রাবান, কুরাইতলি, কাটাবের, ছায়াধরিয়া ও আশপাশের এলাকায় প্রায় 146 হেক্টর জমিতে এই আনারসের চাষ হয়েছে। সুব্রত গাইন,
নিউজ ডেস্ক, দেশ টিভি। নড়াইল পৌরসভা রূপগঞ্জে দিনব্যাপী ফল উৎসবের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার রূপগঞ্জের বেবি কেয়ার স্কুল চত্বরে ফল উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও যশোর ক্যান্টনমেন্ট কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বোরহানুজ্জামানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, স্কুলের পরিচালক রবিউল ইসলাম রুবেল সহ অন্যান্যরা। আয়োজকরা বলছেন, শিক্ষার্থীদের দেশীয় ফল এবং এর পুষ্টিগুণ সম্পর্কে ধারণা দিতে এই উৎসবের আয়োজন। পরে শিক্ষার্থীদের মাঝে ফলের গাছের চারা বিতরণ করা হয়। নাটোরে 3 দিনব্যাপী আম প্রদর্শনী ও ফল মেলা শুরু হয়েছে। মঙ্গলবার বেলা 11:30টায় কানাইখালী মিনি স্টেডিয়ামে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পুষ্টিগুণ, রোগ প্রতিরোধে এর ভূমিকা এবং ফল উৎপাদন বৃদ্ধিতে বাড়ির আঙিনা ও ছাদে ফল গাছ রোপণের গুরুত্ব তুলে ধরেন। মেলায় 14 ধরনের প্রচলিত, 23 ধরনের অপ্রচলিত দেশীয় ফল এবং 25 জাতের আম 11টি স্টলে প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি ভেষজ পণ্য ও ফল গাছের চারা বিক্রি করা হচ্ছে। প্রদর্শনী প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।